বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে প্রীতিময় শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? তোমাদের জন্য অনেক শুভকামনা। রাঙ্গুনিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম, স্বাগত জানাচ্ছি রসায়নের অনলাইন শ্রেণী কার্যক্রমে। আমি মোহাম্মদ নাসির উদ্দিন শিকদার, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, রাঙ্গুনিয়া সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবগত আছো এখন করোনা কাল চলছে, তাই আমরা যথানিয়মে স্বাস্থ্যবিধি মেনে চলব, নিজে সুস্থ থাকব, সবাইকে বা অন্যকে সুস্থ রাখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে একাদশ শ্রেণীর রসায়ন বিজ্ঞানের রসায়ন প্রথম পত্র তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এই অধ্যায়ের কিছু বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা করতে যাচ্ছি। আমরা আগে আয়নীকরণ বিভব, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা ইত্যাদি নিয়ে কিছু কথাবার্তা বলেছি। সে বিষয়গুলোর আলোকেই আমার আজকের আলোচনা। প্রথমে আলোচনা করব সোডিয়াম অপেক্ষা পটাশিয়ামের আয়নীকরণ বিভব কম, কিন্তু কেন? আয়নীকরণ বিভবের ক্ষেত্রে আমরা বলেছি, আয়নীকরণ বিভব যখন আলোচনা করছিলাম তখন আমি বলেছিলাম পর্যায় সারণীতে একই শ্রেণীতে উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ বিভব ক্রমশ হ্রাস পায়। সেই হিসেবে সোডিয়াম অপেক্ষা পটাশিয়ামের আয়নীকরণ বিভব কম। কেন কম? পর্যায় সারণীতে একই শ্রেণীতে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন স্তর বাড়তে থাকে, ফলে সর্ববহিস্থ ইলেকট্রন নিউক্লিয়াস থেকে ক্রমশ দূরবর্তী হয় এবং তার উপর নিউক্লিয়াসের আকর্ষণ কমতে থাকে। এই কারণে একই শ্রেণীতে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আয়নীকরণ বিভব কম হয়। পর্যায় সারণীতে 1 শ্রেণীতে সোডিয়ামের নিচে পটাশিয়ামের অবস্থান, তাই সোডিয়াম অপেক্ষা পটাশিয়ামের সর্ববহিস্থ ইলেকট্রন নিউক্লিয়াস হতে অধিক দূরে অবস্থিত। এই কারণে সোডিয়াম অপেক্ষা পটাশিয়ামের আয়নীকরণ বিভব কম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছ। এরপরে আমি আলোচনা করতে যাচ্ছি একটা ব্যতিক্রম নিয়ে। ব্যতিক্রমটা কি? আমি যখন আয়নীকরণ বিভব আলোচনা করছিলাম তখন বলেছিলাম একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে মৌলসমূহের আয়নীকরণ বিভব বৃদ্ধি পায়। সেই হিসাবে বেরিলিয়াম অপেক্ষা বোরনের আয়নীকরণ বিভব বেশি হওয়ার কথা, কিন্তু দেখা যায় যে বেরিলিয়াম অপেক্ষা বোরনের আয়নীকরণ বিভব কম। কিন্তু কেন?
আয়নীকরণ বিভব মৌলের ইলেকট্রন বিন্যাসের উপরও নির্ভরশীল। অনুভূমিক পর্যায়ে আয়নীকরণ বিভব মান ক্রমশ বৃদ্ধি পাওয়ার কথা থাকলেও বোরন ও বেরিলিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম পরিলক্ষিত হয়। এর কারণ, বোরনের যদি ইলেকট্রন বিন্যাস লিখি তাহলে দেখতে পাবো যে তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2px1। বোরনের এই 2px1 ইলেকট্রনটি সরাতে কিছুটা কম শক্তির প্রয়োজন হয়। কারণ হলো এই ইলেকট্রন অপসারণ করে বোরন যে ইলেকট্রন বিন্যাস অর্জন করে তা হচ্ছে 1s2 2s2। এটি পূর্বাপেক্ষা অধিকতর স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, যে কারণে বোরন থেকে সহজে বোরনের সর্ববহিঃস্থিতির থেকে সহজে একটি ইলেকট্রন অপসারণ করা সম্ভব হয়। অপরদিকে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অধিকতর স্থিতিশীল। বেরিলিয়াম 4 1s2 2s2 হওয়ায় এটি থেকে ইলেকট্রন অপসারণ করতে অপেক্ষাকৃত বেশি শক্তির প্রয়োজন হয়, কারণ বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা অধিকতর সুস্থিত। কারণ আমরা জানি অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অরবিটাল প্রায় অর্ধপূর্ণ অথবা আংশিক পূর্ণ অরবিটাল অপেক্ষা অধিকতর স্থিতিশীল। এই কারণে বোরনের আয়নীকরণ বিভব বেরিলিয়াম অপেক্ষা কম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে একই ধরনের আরেকটা ব্যতিক্রম নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে নাইট্রোজেনের আয়নীকরণ বিভব অক্সিজেন অপেক্ষা বেশি। নাইট্রোজেনের আয়নীকরণ বিভব অপেক্ষা অক্সিজেনের আয়নীকরণ বিভব বেশি হওয়ার কথা, কিন্তু এক্ষেত্রেও ব্যতিক্রম পরিলক্ষিত। তাহলে কেন, আমরা সেটা একটু আলোচনা করি। নাইট্রোজেন ও অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হলো নাইট্রোজেন 7 1s2 2s2 2px1 2py1 2pz1, যার আয়নীকরণ বিভব বা প্রথম আয়নীকরণ বিভব হচ্ছে 1403 কিলোজুল পার মোল। অপরপক্ষে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2px2 2py1 2pz1 এবং তার প্রথম আয়নীকরণ বিভব হচ্ছে 1314 কিলোজুল পার মোল। তাহলে এই ডাটা থেকে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ বিভব চেয়ে অক্সিজেনের প্রথম আয়নীকরণ বিভবের মান কম। এখান থেকে আরো দেখতে পাচ্ছি নাইট্রোজেনের বহিঃস্তরে 3টি অর্ধপূর্ণ পি অরবিটালে 3টি ইলেকট্রন সুষমভাবে বিন্যস্ত। এই 3টি অরবিটালে ইলেকট্রন মেঘের ঘনত্ব সমান এবং ঘূর্ণনের দিক একই, ফলে এদের কাঠামো ব্যাস সুস্থিত। এই সুস্থিত অরবিটাল হতে একটি ইলেকট্রন সরাতে খুব বেশি শক্তির প্রয়োজন হয়। অন্যদিকে অক্সিজেনের ইলেকট্রনীয় গঠন ততটা সুস্থিত নয়, ফলে পূর্ণ পি অরবিটাল হতে সহজে একটি ইলেকট্রন অপসারণ করে নাইট্রোজেনের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস পাওয়া যায় বলে অক্সিজেনের প্রথম আয়নীকরণ বিভব নাইট্রোজেনের তুলনায় বেশ কম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে সমর্থ হয়েছ। এবার আমি আরেকটা বিষয় আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে সোডিয়াম সাধারণ অবস্থায় Na+ গঠন করে
বা রাসায়নিক বিক্রিয়াতে সহজেই Na+ গঠন করে, কিন্তু Na2+ গঠন করে না। কেন? তাহলে এই বিষয়টা আলোচনা করার জন্য সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমাদের একটু পর্যালোচনা করে দেখতে হবে। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে সোডিয়াম 11 1s2 2s2 2p6 3s1। তাহলে ইলেকট্রন বিন্যাস হতে দেখা যাচ্ছে যে সোডিয়ামের সর্ববহিস্থ স্তরে একটি মাত্র ইলেকট্রন রয়েছে, যা সহজে ছেড়ে দিয়ে সোডিয়াম Na+ আয়ন গঠন করে। নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন কাঠামো প্রাপ্ত হয়। সোডিয়াম আয়নের ইলেকট্রন বিন্যাস নিষ্ক্রিয় গ্যাসের অনুরূপ হওয়ায় তা খুব সুস্থিত। এই সুস্থিত ইলেকট্রন বিন্যাস হতে আরও একটি ইলেকট্রন সরিয়ে Na2+ আয়নে পরিণত করতে প্রচুর পরিমাণ শক্তির প্রয়োজন। তাই সাধারণ অবস্থায় Na+ গঠিত হলেও Na2+ গঠিত হয় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আলোচনা করতে যাচ্ছি একই রকম আরেকটা সমস্যা। সাধারণ অবস্থায় ম্যাগনেসিয়াম Mg2+ গঠন করলেও Mg3+ গঠন করে না, কিন্তু কেন? তাহলে ম্যাগনেসিয়াম ধাতুর ইলেকট্রন বিন্যাস কীরকম? ম্যাগনেসিয়াম ধাতুর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2। ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে ম্যাগনেসিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরের 3s অরবিটালে দুইটি ইলেকট্রন আছে। এই দুটি জোড়বদ্ধ ইলেকট্রনের একটি অপসারণ করে Mg+ আয়ন গঠন করতে যে শক্তির প্রয়োজন হয় তার চেয়ে 3s অরবিটালের যুগল ইলেকট্রন অপসারণ করে Mg2+ আয়ন গঠন করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। তবে প্রথম আয়নীকরণ শক্তির চেয়ে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি হলেও সচরাচর ম্যাগনেসিয়াম Mg2+ আয়নী গঠন করে। কেননা Mg2+ আয়ন গঠিত হলে আয়নটির নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 লাভ করে। এই সুস্থিত আয়ন হতে পুনরায় একটি ইলেকট্রন অপসারণ করে Mg3+ আয়ন গঠন করতে অত্যধিক উচ্চ শক্তির প্রয়োজন হয়। উপরন্তু Mg2+ আয়নের হাইড্রেশন শক্তি খুব বেশি হওয়ায় তা তৃতীয় আয়নীকরণের মাধ্যমে Mg3+ আয়নের গঠনকে প্রতিহত করে। তাই ম্যাগনেসিয়াম কেবল Mg2+ গঠন করে, Mg+ও গঠন করে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আয়নীকরণ বিভব এবং তার ব্যতিক্রম নিয়ে কিছু বিষয় আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আয়নীকরণ বিভবর নির্ভর কিছু সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি। এখন তড়িৎ ঋণাত্মকতা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কোন মৌলটি সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক? তাহলে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলটা হচ্ছে কি? ফ্লোরিন। কিন্তু কেন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোচনা করা যাক ফ্লোরিন যে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। আমরা জানি পর্যায় সারণীতে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে মোলসমূহের তড়িৎ ঋণাত্মকতার মান ক্রমশ বেড়ে যায়। অর্থাৎ একই পর্যায়ে সবচেয়ে ডানের মোল সবচেয়ে তড়িৎ ঋণাত্মক। সবচেয়ে ডানের মোল তো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তাহলে নিষ্ক্রিয় গ্যাসের আগের মৌল অর্থাৎ হ্যালোজেন শ্রেণীর মৌলটা সবচেয়ে বেশি কি? তড়িৎ ঋণাত্মক। আবার একই শ্রেণীতে উপর থেকে নিচের দিকে আসলে মৌলসমূহের তড়িৎ ঋণাত্মকতার মান ক্রমশ কমে যায়। অর্থাৎ কোনো শ্রেণীর উপরের মৌলটাই হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক বা
ইলেকট্রোনেগেটিভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরিন তার পর্যায়ের সবচেয়ে ডানের মৌল হওয়ায় তা পর্যায়ের সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ এবং প্রতিটি পর্যায়ের হ্যালোজেন মৌলটাই ওই পর্যায়ের মধ্যে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ। আবার হ্যালোজেন শ্রেণীর সবচেয়ে উপরে অবস্থান হচ্ছে ফ্লোরিনের। সুতরাং হ্যালোজেন শ্রেণীর মধ্যে বা 17 শ্রেণীর মৌলসমূহের মধ্যে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। সুতরাং ফ্লোরিন তার শ্রেণীর সবচেয়ে উপরের মৌল এবং তার পর্যায়ের সবচেয়ে ডানের মৌল হওয়ায়, ডানের হ্যালোজেন শ্রেণীর মৌল হওয়ায় বা 17 শ্রেণীর মৌল হওয়ায় তা পর্যায় সারণীতে সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ মৌল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনেছ এবং বুঝতে সক্ষম হয়েছ। এরপরে আমরা আরেকটা বিষয়ে আলোচনায় যাই, সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি নিয়ে আলোচনা। ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে বেশি হওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম পরিলক্ষিত হয়। কেন? তাহলে আমরা এই ব্যতিক্রমটা কেন হয় সেটা একটু দেখি। ফ্লোরিন ও ক্লোরিন একই শ্রেণীর মৌল, ফ্লোরিনের আকার ক্লোরিন অপেক্ষা ছোট, ফলে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা বেশি হওয়া উচিত, কিন্তু পরীক্ষালব্ধ ফলাফল অনুযায়ী ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা বেশি, অর্থাৎ ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম। এর কোনো যথাযথ ব্যাখ্যা নাই, তবে ধারণা করা হয় যে ফ্লোরিনের ক্ষেত্রে দ্বিতীয় স্তরের আকার ছোট হওয়ায়, ফ্লোরিনের সর্ববৃহৎ স্তর হচ্ছে দ্বিতীয় স্তর, সেই দ্বিতীয় স্তরের আকার ছোট হওয়ায় ইলেকট্রন ঘনত্ব বেশি, ফলে আগমনকারী ইলেকট্রনের প্রতি দ্বিতীয় স্তরের ইলেকট্রন সমূহের কার্যকর বিকর্ষণ বেশি হওয়ায় সামগ্রিকভাবে ইলেকট্রন আসক্তির মান কমে যায়। বিষয়টা আমি আরেকটু পরিষ্কার করে বলছি। ফ্লোরিনের প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, দ্বিতীয় শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে। আর ক্লোরিনের শক্তি স্তর 3টা, প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে, তৃতীয় শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে। তাহলে ক্লোরিনের আকার তুলনামূলকভাবে বড়, ফলে ক্লোরিনের সর্ববৃহৎ স্তরের ইলেকট্রন ঘনত্ব ফ্লোরিনের চেয়ে কম এবং ফ্লোরিনের সর্ববৃহৎ স্তরের ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি, ফলে আগমনকারী ইলেকট্রনের প্রতি ফ্লোরিনের ক্ষেত্রে দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রনসমূহের কার্যকর বিকর্ষণ বেশি হওয়ায় সামগ্রিকভাবে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান কমে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি বা তোমরা বুঝতে সক্ষম হয়েছ। আমি আমার আলোচনা আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসে মনোযোগী হওয়ার জন্য তোমাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থেকো।